হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 3 তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে যে ম্যাডাম চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিন। এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর অলরেডি আমি দিয়েছি, তাই চ্যাপ্টার বোঝানোর জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করছো। চলো আজকে তোমাদের রিকোয়েস্ট রাখলাম। এই যে চ্যাপ্টারটা আছে এটা পরপর পেজ ওয়াইজ না, কারণ এটা একটা বোঝার চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো আমি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট সবার আগে ক্লিয়ার করবো, কারণ আমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স দুটো পার্ট আছে, তো এটা আমাদের ফিজিক্যাল সায়েন্স পার্টে পড়ছে, ঠিক আছে? এই যে চ্যাপ্টারটা আছে অণু আর পরমাণু আর রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? খুব বেসিক অল্পই দেওয়া হয়েছে। এটা প্রথম থেকে যদি এটার বেসটা আমাদের ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো যত বড় ক্লাস হবে তত কিন্তু আমরা এই চ্যাপ্টারটা ডিটেলসে পাবো। তো তখন কিন্তু কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকবে, সেজন্য বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি ট্রাই করব তোমরা যতটা পারি তোমাদের বেসিক থেকে সুন্দর করে বোঝানোর জন্য। সো তোমরা খুব ভালো করে ভিডিওটা ফলো করবে। তাহলে শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, আর আমি আগে যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? চ্যাপ্টার 1 অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে। চ্যাপ্টার 1-এর প্রশ্ন উত্তর হয়ে গেছে, লাইন ভিত্তিক ডিসকাশন হয়ে গেছে, ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। চ্যাপ্টার 5 আমার ডিসকাশন হয়ে গেছে, লাইন ভিত্তিক ডিসকাশন হয়ে গেছে, প্রশ্ন উত্তর হয়ে গেছে। চ্যাপ্টার 5 ফার্স্ট ইউনিট টেস্টে আছে, আর আছে চ্যাপ্টার 3। সো চ্যাপ্টার 3টা আমি ডিসকাশন করছি এখন, এটাও ফার্স্ট ইউনিট টেস্টে আছে। দেখো সবার আগে আমাদের চ্যাপ্টারটা কি না, পরমাণু, অণু আর রাসায়নিক বিক্রিয়া। এবার আমাদের মাথায় সবার আগে প্রশ্ন আসে কি, পরমাণুটা কি জিনিস? পরমাণুটা ধরো আমি তোমাকে বলতে পারি যে একটা ধরো লোহার টুকরো তুমি নিলে, সেই টুকরোটা যত যত পারো তুমি একদম ছোট করে ফেলো, একদম একটা কণাও যদি করে ফেলো, তার মধ্যে কিন্তু একটা লোহার যে ধর্ম সেটা কিন্তু বজায় থাকবে, তাই তো? বা এটা অ্যালুমিনিয়ামের টুকরো তুমি বলতে পারো, তার যে ধর্মটা সেটা কিন্তু ঠিক বজায় থাকবে। ওকে, এবং সেটা কি করবে না, একটা রাসায়নিক বিক্রিয়া সব কিছুতেই সে অংশগ্রহণ করবে। তো সেটাকেই আমরা বলতে পারি কি, একটা পরমাণু। যেমন আমি যদি পরমাণুকে বিশ্লেষণ করি, ব্যাপারটা বুঝতে পারলে, ধরো যে কোনো কিছুর মধ্যেই অণুপরমাণুটা থাকেই, যে কোনো জিনিসের মধ্যেই তুমি পাবে একটা ক্ষুদ্রতম কণা, একটা যে কোনো বস্তুরই একটা যে কোনো জিনিসের একটা ক্ষুদ্রতম যে কণাটা হয় সেটাকে আমরা পরমাণু বলে থাকি। তো আমি যদি আমরা খুব সাজিয়ে বলতে চাই, পরমাণু কাকে বলে না, ধরো কোনো মৌলের ক্ষুদ্র কণা যার মধ্যে ওই যে মৌলটা আছে সেই মৌলের সমস্ত ধর্মটাই বজায় থাকে, এবং যেটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, অ্যান্ড অবভিয়াসলি যেটা স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে আমরা পরমাণু বলি। ওকে, কারণ ওইভাবে তো আমরা পাই না পরমাণুকে, ঠিক আছে? পরমাণু অনেকগুলোকে নিয়েই গঠিত হয় একটা অণু, মনে থাকবে। এবার অণু কাকে বলে সেটা তো আমি পরে আসছি। তাহলে পরমাণু আমরা কি পেলাম না, পরমাণু পেলাম একটা মৌলের ক্ষুদ্রতম কণা। ধরো আমি একটা কল্পনা করে নাও নিজের চোখের সামনে, ধরো একটা লোহার টুকরো বা একটা অ্যালুমিনিয়ামের টুকরো, একটা মৌলের তার সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলটার সমস্ত কিছু গুণ বা সমস্ত কিছু ধর্ম বিদ্যমান বা ধর্ম রয়েছে, যেটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, যেটা স্বাধীনভাবে সাধারণত থাকে না, তাকে আমরা পরমাণু বলি। এবার আমি এক্সাম্পল হিসাবে কি দিতে পারি না, এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি ধরো হাইড্রোজেন পরমাণু, ওকে, অক্সিজেন পরমাণু, ঠিক আছে? অক্সিজেন পরমাণু কি হবে বলো তো? অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু কি হবে বলো তো? আমার হাইড্রোজেন যদি পরমাণু হয় তাহলে আমরা এইচ লিখবো। ওকে, হাইড্রোজেন পরমাণু কি লিখবো না, এইচ। আমি কি বললাম, হাইড্রোজেন পরমাণু। মনে রাখবে, যে জিনিসটা বোঝাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করছি, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আমি এটা এইচ লিখলাম, আর অন্য কিছু লিখলাম না, অক্সিজেন পরমাণু এতে গেলাম না, শুধু আমি হাইড্রোজেন পরমাণু বোঝালাম, ঠিক আছে? তাহলে আমি কি লিখলাম, এইচ লিখতে পারি। এবার অণু কাকে বলে? অনেকগুলো, ধরো একের অধিক অবশ্যই হবে, সেটা দুটোও হতে পারে, চারটেও হতে পারে, ছটাও হতে পারে, লক্ষও হতে পারে, ঠিক আছে? অনেকগুলো পরমাণুকে নিয়ে কি গঠিত হয় না, অণু গঠিত হয়। কি গঠিত হয়? পরমাণু নিয়ে অনেকগুলো পরমাণু নিয়ে কি গঠিত হচ্ছে না, অণু গঠিত হচ্ছে। ওকে, কি গঠিত হচ্ছে না, একটা অনেকগুলো পরমাণু নিয়ে অণু গঠিত হচ্ছে। এবার অণু কাকে বলে?
মাথায় প্রশ্ন আসে তাহলে অণুটা কি জিনিস? অণুটা হলো ধরো কোনো একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যার যে ক্ষুদ্রতম কণা যার মধ্যে কি থাকে না ওই যে মৌলটা আছে সেই মৌলের সমস্ত যে ধর্ম সেটা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে। ঠিক আছে, কি বললাম? স্বাধীনভাবে থাকতে পারে। অনেকগুলো যখন পরমাণু নিয়ে একটা অণু গঠিত হচ্ছে, সেটা ধরো জিনিসটা সংখ্যায় বড় হচ্ছে বা জিনিসটা পূর্ণ হচ্ছে আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? ধরো একটা লোহার চাকতি বা লোহার টুকরো বড় একটা বা একটা অ্যালুমিনিয়ামের টুকরো আমরা বলতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে? অনেকগুলো সেটা কি হচ্ছে না পরমাণু নিয়ে গঠিত হচ্ছে কিন্তু সেই অণুটা। তাহলে আমরা কি বলতে পারি অণুতে? যে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থেরও হতে পারে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই যে মৌল বা যৌগ তার সমস্ত ধর্মটাই বজায় থাকে, যেটা স্বাধীনভাবে থাকতে পারে। আগেরটা পরমাণুতে কি বলেছিলাম? ওটা স্বাধীনভাবে থাকতে পারে না, বাট এটা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে। তাকে আমরা কি বলি? ওই মৌলের বা ওই যৌগের যেটাই বলি তার অণু বলে থাকি। ঠিক আছে, এবার অণুগুলো নিয়ে অনেকগুলো অণু যখন নেয় নিয়ে এবার কি তৈরি হয় না মৌল তৈরি হয়। সেটা তো আমি পরে যাব। তাহলে অণু কি হবে? ধরো এইচ, আমি কি বলেছিলাম? এইচটা হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু কি এইচ বলেছিলাম। অণুর ক্ষেত্রে কি হবে? অণুর ক্ষেত্রে আমরা কি হাইড্রোজেন অণুটা কিভাবে লিখব? সরি, হাইড্রোজেন এক্সাম্পল হিসেবে দিতে পারি আমরা হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু আমরা কি দিতে পারি না H2। কি হবে? H2, কেন একের অধিক নিয়েই পরমাণু নিয়েই কিন্তু অণু গঠিত হয়। তাহলে H2 হলো। বোঝা গেল? তাহলে এটা তো কনসেপ্ট ক্লিয়ার হলো। পরমাণু মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণা, হয়তো চোখেও দেখা যায় না এরকম ক্ষুদ্রতম কণা, যেমন হাইড্রোজেন পরমাণু। আবার পরমাণু যখন একের অধিক হয় অনেকগুলো পরমাণু সেটা নিয়ে গঠিত হয় কি না অণু গঠিত হয়। সেটা একের বেশি হবে, দুটোও হতে পারে, 6টাও হতে পারে, 10টাও হতে পারে, যাই হোক হতে পারে, সেটা নিয়ে অণু গঠিত হয়। যেমন হাইড্রোজেন অণু। অণু কাকে বলছে? আমরা পেলাম না অণু আমরা পেলাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই যে মৌলটা আছে তার সমস্ত ধর্ম বজায় থাকে। এটা কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রেও হতে পারে। সমস্ত ধর্মটা বজায় থাকে, যেটা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে আমরা ওই মৌলের বা যৌগের অণু বলি। ওকে, এবার অণু কিন্তু কি হয় না অণু দুই প্রকারের হয়ে থাকে। অণু ক প্রকারের হয় না অণুটা হয় হচ্ছে অণু ক প্রকারের হয় না দু প্রকারের হয়। ওকে, দু প্রকারের হয়ে থাকে। কি কি অণু মাথায় আসবে? তাহলে অণু দু প্রকারের, তাহলে কি অণু? এই যে আমি একটু আগে বললাম যে কোনো মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের, তাই তো? তাহলে অণু ক প্রকারের হতে পারে না দু প্রকারের। কি কি? এক হচ্ছে মৌলিক অণু, মৌলিক অণু, আর হচ্ছে একটা যৌগিক অণু। মনে থাকবে? একটা কি হলো অণু? মৌলিক অণু হলো, একটা হচ্ছে যৌগিক অণু হলো। এবার অনেক সময় আমাদের প্রশ্ন আসে বা পরীক্ষায় আসে মৌলিক অণুটা কি, যৌগিক অণুটা কি। খুবই ইজি, অণু জানলেই মৌলিক অণু আর যৌগিক অণু তোমরা পারবে বা আমরা পারবো। মৌলিক অণুটা কি বলছে না মৌলিক অণু বললে বলবো একই মৌলিক পদার্থের, মৌলিক কথাটা আছে তাহলে একই মৌলিক পদার্থের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে। কেন? অণুটা কি নিয়ে গঠিত হচ্ছে? পরমাণু নিয়ে গঠিত হচ্ছে। তাহলে একই মৌলিক পদার্থের পরমাণুগুলো কি হচ্ছে না পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করছে তাকে মৌলিক অণু বলে। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি হাইড্রোজেন আমরা দিতে পারি। ঠিক আছে, যেমন হাইড্রোজেন অণু আমরা দিতে পারি, যেমন H2। ওকে, উদাহরণ হিসাবে আমরা H2 দিতে পারি, হাইড্রোজেন অণু। ঠিক আছে, যৌগিক অণু কি আছে? একই রকমভাবে শুধু মৌলিকের জায়গায় যৌগিক পদার্থ বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি না দুই বা তার বেশি
মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে কি বলা হয়? যৌগিক অণু। কি বললাম? 2 বা তার বেশি মৌলের মৌল, কেন অনেকগুলো অণু নিয়ে কি তৈরি, একটা মৌল তৈরি হয়, ঠিক আছে? তাহলে 2 বা তার বেশি মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে আমরা যৌগিক অণু বলি। যৌগিক অণুতে আমরা জল এক্সাম্পল হিসেবে দিতে পারি। জলের ফর্মুলা আমরা কি লিখতে পারি? না, আমরা লিখতে পারি H2O। ওকে, জল আমরা দিতে পারি যৌগিক অণু মানে। তাহলে এখানটা আমাদের ক্লিয়ার হলো যে পরমাণু কি আছে, অণু কি আছে, আর তোমার অণু ক প্রকারে, এতটুকু ক্লিয়ার হলো, আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আশা করি এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমি এই জায়গাটা আগে লিখব, তারপরে আমি বাকি আবার বোঝাবো। তোমাদের একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট বলি, সংকেত যেগুলো হয় না, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবে, প্রতিদিন যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমাদের এগুলো মাথায় থাকবে, আর কিছুই নয়। এবার সংকেত লিখতে গেলে একটা কথা খুব ভালো করে মাথায় রাখবে, যে সংকেত যখন আমরা লিখব, যদি প্রথম একটা ওয়ার্ডের সংকেত আমাদের হয়, তখন আমরা লিখব কি? ক্যাপিটাল লেটারে আমরা লিখবো। ধরো কার্বনের আমরা লিখতে গেলে কি লিখি? না, সি আমরা লিখবো, ঠিক আছে? কিন্তু একটার বেশি যখন সংকেত আমরা ব্যবহার করব, তখন কিন্তু সেকেন্ড ওয়ার্ডটা আমরা প্রথমটা ক্যাপিটাল লেটার লিখবো, তার পরের ওয়ার্ডটা কিন্তু আমরা স্মল লেটারেই লিখবো। ওকে, যেমন অ্যালুমিনিয়াম এখানে দেওয়াই আছে, দেখো অ্যালুমিনিয়াম কি আছে, প্রথমটা কি হয়েছে? ক্যাপিটাল আছে, তারপরেরটা সি হচ্ছে স্মল লেটার। যখন অ্যালুমিনিয়াম স্পেলিংটা কি আছে? AL, ঠিক আছে? তো প্রতিটা ওয়ার্ডস তো ছোটো হাতে, সাধারণত আমরা যখন লিখি তো ওই ছোটো হাতটাই সাধারণত ব্যবহার করা হয়। ওকে, তো প্রথমটা আমরা কি লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো, দেন বাকি স্মল লেটারে লিখবো। বাট যেটার আমরা যদি চিহ্ন লিখতে যাই, যদি একটা ওয়ার্ডেই চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেটা ক্যাপিটাল লেটারই হবে। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে আমাদের দিয়েছে, স্পেলিং দিয়ে দিয়েছে, স্পেলিং আমরা নিজেরা দেখে নেবে, ওটা নিয়ে কিছু বলার নেই। চিহ্ন দেওয়া আছে AL, তারপরে দেখো কি দেওয়া আছে? নিকেল। নিকেলের চিহ্ন কি হবে? না, NI। নেক্সট পরেরটা দেখো দিয়েছে আর্সেনিক। আর্সেনিকের চিহ্ন কি হবে? মনে থাকে যেন, আর্সেনিকটা আমরা লিখবো AS। সিলিকনটা কি লিখবো? SI। জিঙ্কটা কি লিখবো? ZN। বোরন কি লিখবো? B। এবার দেখো বোরন কি হলো? বোরনে একটাই ওয়ার্ড ইউজ হয়, বিটা কিন্তু কি আছে? না, ক্যাপিটাল। ওকে, নেক্সট কি দেখো? মৌলের নাম কি দিয়েছে? টিন। ইংরাজি নেম এটা দেওয়া আছে, ল্যাটিন নাম। অনেক মৌল কিন্তু আমরা ল্যাটিন নামে চিনি। ওকে, সাধারণত আমরা কি বলছি? জিঙ্ক। অ্যালুমিনিয়ামকে কি বলছি? ইংলিশে আমরা জানি অ্যালুমিনিয়াম, সেটা ওয়াইজে আমরা লিখলাম কিন্তু, ঠিক আছে? কিন্তু টিন দেখো দেওয়া আছে, টিন আমরা কি লিখি? ইংরাজির নাম টিন আমরা বলে থাকি, বাট এটা স্পেসিফিকলি আমরা কিন্তু ল্যাটিন নামকে ব্যবহার করে থাকি। যেমন আমরা স্ট্যানাম, এর ল্যাটিন নাম টিনের ল্যাটিন নাম কি আছে? না, স্ট্যানাম আছে। আমরা যখন সংকেত লিখি, তো আমরা স্ট্যানামের SNকেই কিন্তু ব্যবহার করি। তো চিহ্ন হিসাবে আমরা লিখবো হচ্ছে SN। ওকে, পারদ ইংলিশে বলা হয় কি? মার্কিউরি, ইংলিশে আমরা সাধারণত বলে থাকি। এবার যখন আমরা এটা ব্যবহার করি, মানে যখন লিখি, তখন আমরা কি লিখি? না, হাইড্রাজিরাম। ওকে, তো আমরা HG লিখি। সীসা ল্যাটিন নামে আমরা লিখি প্লাম্বাম, ঠিক আছে? তো আমরা PB আমরা করি। তো এটা মনে রাখতে হবে, কয়েকটা সংকেত যেটা ইংরাজি নাম ইউজ হয় না, অনলি ল্যাটিন নামটা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট পরেরটা দেওয়া আছে, দেখো কিছু মৌলিক পদার্থ ও চিহ্ন শিখব যেখানে বিখ্যাত বিজ্ঞানীদের নাম, মৌলগুলো আবিষ্কারের স্থান বা যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার দেশের নাম অথবা বিশেষ কিছু গ্রহের নামে গুরুত্বপূর্ণ। ওকে, আমি তোমাদের একটা চার্ট এরপরে ভিডিওতে দিয়ে দেবো, কিছু মৌলের নাম তোমাদের আমি দিয়ে দেবো, যে নামগুলোর সঙ্গে আমি সংকেতটাও দিয়ে দেবো, ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে। ওকে, তো যাই হোক, সেটা পরে নিয়ে আলোচনায় আসছি। এখানে কি বলেছে? কুরিয়াম দেওয়া আছে, তো এটা বিজ্ঞানীদের নাম, এটা, আর এটা হচ্ছে নামের বানাম। তাহলে এটা আমরা কি করলাম? এর যে সংকেতটা আমরা কি লিখি? না, CM। নেক্সট কি বলেছে দেখো? আইনস্টাইনিয়াম। ওকে, এটা আমরা কি লিখি? না, এটা আমরা লিখবো হচ্ছে
এস। ওকে, প্রথমটা ক্যাপিটাল, বাকিটা স্মল। তারপরে দিয়েছে দেখো মৌলের নাম, নামের বানাম, স্থান, চিহ্ন। ওকে, এটা আমরা কি লিখব? এ এম, অ্যামেরিসিয়াম। নেক্সট পরেরটা কি লিখব? পোলোনিয়ামটা, এটা আমরা লিখব হচ্ছে পি ও। এগুলো মুখস্থ করতে হবে, এটা এই দ্বিতীয় কোনো অপশান এর সঙ্গে তুমি পাবে না, যেটা তোমাকে করতেই হবে মুখস্থ। নেক্সট পরে দেখো দিয়েছে ইউরেনিয়াম, মৌলের নাম। ওকে, বানান দেওয়াই আছে, গ্রহের নাম দেওয়া আছে, চিহ্নটা আমাদের লিখতে হবে, এটা আমরা ইউ করব এবং ক্যাপিটাল লেটার করব। যখনই একটা ওয়ার্ড ইউজ করব আমরা ক্যাপিটাল ইউজ করব, দুটো ইউজ করলে সেকেন্ডটা স্মল ব্যবহার করব। নেপচুনিয়ামকে আমরা এন পি করব, এন স্মল পরেরটা পি। নেক্সট বলেছে প্লুটোনিয়াম, এটাকে আমরা লিখব পি ইউ। ওকে, ক্লিয়ার? এইভাবে, ওহো দেখতেই পেলে না নাকি, জাস্ট আ সেকেন্ড, এটা পি ইউ, ইউটা স্মল, বাকি ঠিক আছে। এইভাবে আমরা এটা লিখবো। তাহলে এটা ইউ হলো, এটা এন পি হয়েছে, আর এটা হচ্ছে পি ইউ, এনটা ক্যাপিটাল, বাকি স্মল। এবার কি বলেছে দেখো, বলেছে মৌলের পরমাণু জুড়ে মৌল অণু বা যৌগ অণু তৈরি হয়। তাহলে এসো পরমাণু কিভাবে তৈরি হয় একটু দেখে নেব। ঠিক আছে, ভালো কথা। আগে একটু পড়িয়ে দিই, দেন আমি ব্যাপারটা বোঝাচ্ছি। বলছে নিচের ছবিতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম পরমাণু গঠন কেমন তা দেখানো হয়েছে। পরমাণু এই ছবির মধ্যে কত রকমের কণা তোমরা দেখতে পাচ্ছ। বলছে পরমাণুর এই ছবিতে কত রকমের কণা তুমি দেখতে পাচ্ছ। অনেক রকমের দেখতে পাচ্ছি আমরা। দেখ, বলছে 3 রকমের অতি ক্ষুদ্র কণা পরমাণুতে থাকতে পারে। পরমাণুর মধ্যে এই 3 রকম কণার অস্তিত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। বলছে প্লাস চিহ্ন দিয়েছে, দিয়ে দেখানো কণাগুলো হচ্ছে কি না প্রোটন। প্লাস চিহ্ন দিয়ে দেখানো কণাগুলো কি প্রোটন। এগুলো ধনাত্মক তড়িৎ আধারযুক্ত বা ধনাত্মক চার্জ কণা। আমি একটু পড়ে নিই, দেন বোঝাচ্ছি। মাইনাসের যে চিহ্নগুলো দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা মাইনাসের চিহ্ন। দেখো মাইনাস, এখানটা যখন ক্লিয়ার বুঝতে পারবে। বলছে মাইনাসের চিহ্ন দিয়ে দেখানো কণাগুলো হচ্ছে ইলেকট্রন। এগুলো ঋণাত্মক তড়িৎ আধারযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত কণা। আর বলেছে কি, আর কিচ্ছু দেওয়া নেই। দেখো এটা বলছে দিয়ে কণাগুলো, এটা হচ্ছে নিউট্রন, এতে কোনো তড়িৎ নেই। অর্থাৎ আমরা এটা বুঝলাম কি, প্রোটন যতটাই কি ধনাত্মক তড়িৎযুক্ত, নিউট্রন কিন্তু ততটাই, ইলেকট্রন কিন্তু ততটাই ঋণাত্মক তড়িৎযুক্ত। এর ফলে কি হচ্ছে, এই দুজন যুক্ত হলে একটা নিস্তড়িৎ যুক্ত হয়। বাট এটা নিউট্রনের মধ্যে কি থাকে, নিউট্রন কিন্তু কিছু না, এটা একদম যার মধ্যে তড়িৎটা থাকে না, আমরা বলতে পারি তড়িৎ এর মধ্যে কিন্তু নেই। দেখো আমরা অণু কি পরমাণু কি সেটা অলরেডি বুঝেছি, ঠিক আছে। আমরা পরমাণু কি না, পরমাণু কিন্তু কতগুলো উপাদান নিয়ে গঠিত হয়। পরমাণু কতগুলো উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদান নিয়ে গঠিত হয় না, পরমাণু কিন্তু 3টে উপাদানে গঠিত হয়। 1 নম্বর আমরা দিতে পারি কি, প্রোটন। 2 নম্বর আমরা দিতে পারি নিউট্রন, না 2 নম্বর নিউট্রন বলছি কেন, সরি, ইলেকট্রন। আর 3 নম্বর আমরা কি দিতে পারি না, নিউট্রন। ঠিক আছে, কি কি বললাম, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এটা নিয়ে কি গঠিত হয় না, পরমাণু কিন্তু গঠিত হয়ে থাকে। ওকে, এবার দেখো, ধরো পরমাণুটা কি একটা এরকম একটা কক্ষপথ। ধরো এখানটা একটা জায়গা, আমি তোমায় বললাম এইখানে একটা কক্ষ আমি দিতে পারি। ওকে, তাহলে পরমাণুটা কি হচ্ছে, পরমাণুটা আমাদের 3টে জিনিস নিয়ে গঠিত হচ্ছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটনটা কি, প্রোটন হচ্ছে আমরা সাইন হিসেবে কি ব্যবহার করি না, প্লাসের সাইন ব্যবহার করি। কি সাইন, প্লাস। অর্থাৎ প্রোটনটা
ধনাত্মক তড়িৎ আধারযুক্ত আমরা বলতে পারি। ওকে, ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা আমরা মাইনাস সাইনকে ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা কি ঋণাত্মক আধারযুক্ত, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ আধারযুক্ত আমরা বলতে পারি। আর নিউট্রনের ক্ষেত্রে কি থাকে না, এটা কিন্তু কিচ্ছু থাকে না, অর্থাৎ এটা কিন্তু কিছু আমরা ব্যবহার করে থাকি না, শূন্য মানে খালি।